আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঈদের দিনগুলো খুব ভালোভাবেই কাটিয়েছো। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার লাস্ট লেকচারগুলোতে তোমাদেরকে রিঅ্যারেঞ্জের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে রিঅ্যারেঞ্জ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে বায়োগ্রাফি কেন্দ্রিক, অর্থাৎ জীবনীমূলক, মানে কোনো মনীষী বা কোনো লেখক তার জীবনী বা কোনো সায়েন্টিস্টের জীবনী। আর সেকেন্ড যেটা বলেছিলাম সেটি হচ্ছে তোমার স্টোরি কেন্দ্রিক, অর্থাৎ গল্প আকারের রিঅ্যারেঞ্জ। তো আজকে আমরা বায়োগ্রাফি কেন্দ্রিক অর্থাৎ জীবনীমূলক যে রিঅ্যারেঞ্জ সেটি প্র্যাকটিস করব। চলো আমরা প্র্যাকটিস করব। যে রিঅ্যারেঞ্জটি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 2018 সালে এসেছিল। এই রিঅ্যারেঞ্জটিতে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে বলা হয়েছে। পুরো জীবনীটি নেই, তো তার অর্ধেক জীবনী, বিশেষ করে তার তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, তারপর হচ্ছে তিনি পড়াশোনা করলেন কোথায়, তারপর তার বিশেষ কাজ, স্পেশাল যে কাজ এবং তার বিশেষ অ্যাচিভমেন্ট, তার মৃত্যু বা তার আদার যে কাজ, এগুলো কিন্তু লেখা নেই। যেহেতু আংশিক রিঅ্যারেঞ্জ কি আংশিক, সেহেতু আমাদেরকে কিন্তু আংশিক নিয়েই কাজ করতে হবে। তো আমরা প্রথমে জানি যে এরকম জীবনীমূলক রিঅ্যারেঞ্জ হলে প্রথমে যে সেন্টেন্সটিতে ওই বিখ্যাত ব্যক্তির নাম, তারপর হচ্ছে টাইটেল, তারপর তার হচ্ছে বার্থ প্লেস, তারপর বার্থ টাইম, এগুলো দেওয়া থাকে, সেই সেন্টেন্সটি কিন্তু আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। আসলে দেখি এখানে কোন সেন্টেন্সটি আসলে তার নাম, তার বার্থ প্লেস, তার বার্থ টাইম এটা ইন্ডিকেট করতেছে। দেখো 5 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলা আছে রবীন্দ্রনাথ ঠাকুর was born in 1861 into a respectable family at জোড়াসাঁকো at কলকাতা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো গ্রামের একটি সম্মানী পরিবারে 1861 সালে জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের নিয়ম অনুসারে এটাই কিন্তু হচ্ছে প্রথম সেন্টেন্স। তাহলে আমরা 1 নম্বরে লিখব 5 নম্বর সেন্টেন্স। এরপর আমি বলেছিলাম যে তার ফ্যামিলি ইনফরমেশন যদি থাকে, যে তিনি তার ফ্যামিলির এততম পুত্র ছিলেন, বা তার বাবা নাম এটা, মায়ের নাম এটা, বাবা এটা করতেন, মা ওইটা করতেন, এইরকম কোনো সেন্টেন্স এখানে নাই, তাই কিন্তু আমরা ওই সেন্টেন্সে যাচ্ছি না। এরপর আমি বলেছিলাম যে তার একাডেমিক ইনফরমেশনটা আসবে ধারাবাহিকভাবে। তো একাডেমিক ইনফরমেশন বলতে সে কখন পড়াশোনা শুরু করলেন, কোথায় শুরু করলেন, কোন কোন স্কুল কলেজে পড়লেন। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে 7 নম্বর সেন্টেন্সটা এখানে বলা হয়েছে হি ওয়েন্ট টু স্কুল আর্লি, অর্থাৎ তিনি খুব তাড়াতাড়ি মানে অল্প বয়সেই স্কুলে গিয়েছিলেন। and wrote his first verse at the age of 8, এবং 8 বছর বয়সে তিনি তার প্রথম কবিতা, ভার্স মানে কবিতা, শ্লোক লিখেছিলেন। তাহলে এটি হচ্ছে সেকেন্ড সেন্টেন্স।
তাহলে আমরা 2 নম্বরে দিচ্ছি 7 নম্বর সেন্টেন্স। ওকে, তারপর এটা গেল তার প্রথমের দিকের এডুকেশনাল ইনফরমেশন, যে তিনি খুব অল্প বয়সে পড়াশোনা শুরু করেছিলেন এবং তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তারপর তিনি আরো পড়াশোনার এখনো কন্টিনিউ আছে, তিনি আসলে লন্ডনে যান, সেখানেও পড়াশোনা করার উদ্দেশ্যে যান। সেখানে তিনি বেশ কিছু সময় কাটিয়েছিলেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ঠিক আছে, এই চ্যানেলগুলো আমরা একটু দেখবো যে এখানে আছে কিনা। এখানে বলা রয়েছে at the age of 17, অর্থাৎ 17 বছর বয়সে in 1878 1878 সালে he reached London to attend school, অর্থাৎ তিনি স্কুলে পড়াশোনা করার জন্য তিনি 1878 সালে লন্ডনে যান আর লন্ডনে পৌঁছান। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের এখানে 3 নম্বর সেন্টেন্স, এটা হচ্ছে নাম্বার 3 হচ্ছে 6 নম্বর সেন্টেন্স। ওকে, তোমরা দেখতেছো যে আমি কিন্তু যে সেন্টেন্সটি লিখতেছি সেটা কিন্তু দাগ দিয়ে যাচ্ছে। দাগ দেওয়ার কিন্তু বিশেষ সুবিধা রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই সেন্টেন্সগুলো হয়ে গেছে, মানে এই সেন্টেন্সগুলো আমি বসিয়েছি। সো বাকি যে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো থেকে আমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে, বারবার এই সেন্টেন্সগুলো পড়তে হবে না। এই জন্য তোমরা যখন যে সেন্টেন্সটি ধারাবাহিকভাবে মনে হবে সেটা লিখার পর দাগ দিয়ে চলে যাবে। ওকে, এরপর দেখো তিনি কিন্তু ওই লন্ডনে থাকা অবস্থায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন। সো এরকম একটা সেন্টেন্স এখানে রয়েছে, দেখো হি গ্যাদার্ড মাস এক্সপেরিয়েন্স ফ্রম হিজ স্টে ইন লন্ডন, অর্থাৎ তিনি যখন লন্ডনে অবস্থান করেছিলেন তখন তিনি আসলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এটা আমি দিচ্ছি 4 নম্বর সেন্টেন্স, আর 4 নম্বর সেন্টেন্স হবে 10 নম্বর। তারপর তিনি কি করলেন, তিনি ইন্ডিয়ায় ফিরে আসলেন, অর্থাৎ তার হোম, তার বাসা যেখানে, তিনি সেখানে ফিরে আসলেন। সেটা হচ্ছে তিনি ফিরে আসলেন কত সালে, 1880। In 1880 রবীন্দ্রনাথ ওয়াজ কল্ড ব্যাক টু ইন্ডিয়া, অর্থাৎ তিনি ইন্ডিয়ায় তাকে ডেকে নিয়ে আসা হলো, ফিরে আসলেন কত সালে, 1880 সালে। এইটা আমি দিচ্ছি 5 নম্বর সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স যাচ্ছে 5 নম্বরে। ওকে, তারপর কি, তিনি যে লন্ডনে এত দীর্ঘ সময় কাটালেন সেখানে কিন্তু তিনি কাজ করেছিলেন, তার কাজ বন্ধ ছিল না, কিন্তু তখন তিনি কিন্তু সেরকম বিখ্যাত হয়ে উঠতে পারেনি এবং তাকে কোনো ধরনের উপাধি বা কোনো পুরস্কার দেওয়া হয়নি। ঠিক আছে, সো এজন্য এই কথাটির প্রেক্ষিতে এখানে লেখা রয়েছে যে he returned home without any qualification of distinction, অর্থাৎ তিনি কোনো ধরনের উপাধি বা কোনো ধরনের শ্রেষ্ঠত্বের যে তার একটা দাবিদার, হ্যাঁ, বা শ্রেষ্ঠত্বের যে কোনো উপহার, এরকম কোনো উপাধি তিনি আসলে উপাধি ছাড়াই লন্ডন থেকে ফিরে আসেন। ঠিক আছে, উইদাউট এনি কোয়ালিফিকেশন অফ ডিস্টিংশন, তিনি লন্ডন থেকে ফিরে আসেন কোনো ধরনের উপাধি বা কোনো ধরনের বিশেষ পুরস্কার ছাড়াই। ওকে, তাহলে আমি এইটা দিচ্ছি নাম্বার 6, 6 নম্বরে দিচ্ছি 3 নম্বর সেন্টেন্স। ওকে, এরপর আসো, আমরা জানি যে তিনি একদম শৈশবকাল থেকেই কবিতা লিখতেন, মানে 8 বছর বয়সে তার প্রথম কবিতা হয়। তিনি কিন্তু পরবর্তীতে এই কবিতা লেখার অভ্যাসটা ছেড়ে দেননি। হ্যাঁ, এই কথাটা এখানে বলা রয়েছে যে however, যাই হোক, he never gave up his habit of writing poetry, অর্থাৎ তার কবিতা লেখার যে অভ্যাস সেইটা তিনি আসলে ছেড়ে দেননি। এটা আমি দিচ্ছি 7 নম্বরে। 9 নম্বর সেন্টেন্সটা আসছে 7 নম্বরে। ওকে, ও আচ্ছা, আমি এখানে একটা করে ফেলেছি, সেটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে। 6 নম্বরে আসবে, দেখ he gathered mass experience from his stay in London, এটা রেখেছি 5 নম্বরে।
ঠিক আছে, সরি এখান থেকে একটু ভুল হয়েছে। আচ্ছা 4 নম্বরে লিখেছি। আর তিনি যে এই এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, এই এক্সপিরিয়েন্সটা তার পরবর্তী জীবনে কিন্তু খুব স্থায়ীভাবে তাকে প্রভাবিত করেছিল। ঠিক আছে, এরকম একটা কথা বলা হয়েছে, দেখো এখানে রয়েছে দ্য এক্সপিরিয়েন্স হ্যাড এ লাস্টিং ইফেক্ট অন হিজ লেটার লাইফ। দ্য এক্সপিরিয়েন্স হ্যাড এ লাস্টিং ইফেক্ট অন হিজ লেটার লাইফ, মানে তার পরবর্তী জীবনে তার এই অভিজ্ঞতাগুলোর একটা স্থায়ী প্রভাব দেখা গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা 5 নম্বরে দিচ্ছি এই 8 নম্বরটি। ওকে, তো এখানে একটা কথা বলি যে অনেক ক্ষেত্রে কিন্তু পড়ার সময় এরকম ধারাবাহিকতা নষ্ট হয়ে যেতে পারে, যে হয়ে যেতে পারে যে এটা আগে হয় এটা পরে হয়, একটু পর মনে হবে কিন্তু, কারণ একটা রিয়ালাইজ করার সময় একবারই যে হবে এমন না, পুরোটা করার পর তোমার কিন্তু পড়ে দেখতে হবে, হ্যাঁ, যে আসলে সেন্টেন্সের ধারাবাহিকতাগুলো ঠিক আছে কিনা। যদি তুমি দেখো যে ধারাবাহিকতা ঠিক নেই, তাহলে তুমি এরকম উল্টাপাল্টা করে দিবা, দরকার হয় করে দিয়ে তারপর তোমার কাছে যখন মনে হবে যে না তথ্যগুলোর ধারাবাহিকতা ঠিক আছে, তখন তুমি আবার সঠিকভাবে লিখতে পারো, যেমনটা আমি করলাম। ওকে, তারপর এখন আমরা আসবো যে 1880 সালে তিনি আসলে ইন্ডিয়ায় ফিরে আসলেন। তাহলে হচ্ছে 1 নম্বরটা হচ্ছে 6 নম্বরে। তারপর তিনি যে ইন্ডিয়ায় ফিরে আসলেন বা তার বাসায় ফিরে আসলেন, তিনি আসলে কোনো ধরনের উপাধি বা কোনো ধরনের বিশেষ পুরস্কার ছাড়াই চলে আসলেন। লন্ডনে তিনি কোনো কিছু আসলে অ্যাচিভ করতে পারেননি, কোনো ধরনের অ্যাচিভমেন্ট ছিল না, ওয়ার্ক ছিল কিন্তু অ্যাচিভমেন্ট ছিল না। তাহলে সেটা আমরা দিচ্ছি 3 নম্বরটা দিচ্ছি 7 নম্বরে। ওকে, এবার আসো যে তার যে লেখার অভ্যাসটা ছিল এটা কিন্তু তিনি আসলে ছেড়ে দেননি। এবার এই সিরিজটি এখানে দিব যে however he never gave up his habit of writing poetry। 8 নম্বরে দিচ্ছি IX, 9 নম্বর, বাকি থাকলো আর 2। ওকে, তাহলে আমরা জানি যে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাই না, একটা বিখ্যাত গ্রন্থের জন্য, যেটা বলা হচ্ছে গীতাঞ্জলি। সেটা হচ্ছে আসলে আমরা যে বাংলা সং, রবীন্দ্রনাথ সংগুলো শুনি, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, সেগুলো কিন্তু গীতাঞ্জলি থেকেই বেশিরভাগ এসেছে আর কি, এত সুন্দর সুন্দর গানগুলো। তো তিনি আসলে এই গীতাঞ্জলি লিখেন, এখানে লেখা আছে দেখো, he wrote Gitanjali, a collection of Bengali songs of superior quality। সুপিরিয়র কোয়ালিটি মানে হচ্ছে উচ্চতর মানসম্মত বাংলা গানের যে সমগ্র গীতাঞ্জলি তিনি সেটা লিখেছিলেন। আমি এই সিরিজটি 9 নম্বরে দিতে চাচ্ছি। আইভি দেখো 9 নম্বর, 9 নম্বর সিরিজটি হচ্ছে 9 নম্বরে। এবং at last দেখো, he was awarded the Nobel Prize in 1930 for গীতাঞ্জলি। এবং গীতাঞ্জলির জন্য তিনি 1913 সালে কিন্তু নোবেল প্রাইজ পান। ঠিক আছে, লাস্ট দিচ্ছি 2 নম্বর। ওকে, তোমরা কিন্তু এরকম রিয়ালাইজ করার শেষে অবশ্যই আরেকবার চেক আপ করবা যে আসলে ধারাবাহিকতা ঠিক আছে কিনা। এবং আমি আমার কিন্তু রিয়ালাইজ কিভাবে করতে হবে এর নিয়মে বলেছিলাম যে রিয়ালাইজ যখন প্র্যাকটিস করবা, তখন কিন্তু তুমি যেটি করবা, প্র্যাকটিসের আগে সলিউশন শিট থেকে এই ইনফরমেশনগুলো জেনে নিবা, কখন কোন ঘটনা ঘটেছে, তার জীবনের ধারাবাহিকতা কি। এই তোমার বায়োগ্রাফি কেন্দ্রিক জীবনীমূলক যে রিয়ালাইজ, এগুলোতে কম প্রয়োজন হলেও স্টোরি কেন্দ্রিক রিয়ালাইজ এগুলো তোমাকে গল্প জানতেই হবে। সেক্ষেত্রে তোমরা যখন পড়বা রিয়ালাইজ, আবারও আমার তোমাদের প্রতি অ্যাডভাইস থাকবে যে তোমরা সলিউশন শিট থেকে আগে পড়ে নিবা, তারপর তোমরা রিয়ালাইজ প্র্যাকটিস করতে যাবা। তাহলে দেখবা রিয়ালাইজ তোমাদের জন্য আসলে খুব সহজ মনে হবে। তাহলে এই ছিল আজকে আমাদের রিয়ালাইজ প্র্যাকটিস। আজকে আমরা একটা বায়োগ্রাফি রিয়ালাইজ প্র্যাকটিস করলাম, এবং নেক্সট ডে আমি তোমাদের একটি স্টোরি টাইপের অর্থাৎ গল্প কেন্দ্রিক রিয়ালাইজ প্র্যাকটিস করে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আমার জন্য দোয়া করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।